আমন্ত্রণ ব্যবসা বাণিজ্য আর অর্থনীতির সবশেষ খবর এবং খবরের বিশ্লেষণ নিয়ে নিউজ 24 এর নিয়মিত আয়োজন বিজনেস আওয়ারে সাথে আছি শাহাদাত হোসাইন। শনি থেকে বৃহস্পতিবার দুপুর 1টায় প্রচারিত হচ্ছে অনুষ্ঠান, আর গোটা আয়োজনে দেশ বিদেশের ব্যবসা বাণিজ্যের সবশেষ খবর ছাড়াও থাকছে খবরের বিশ্লেষণ, এছাড়াও আছে শেয়ার বাজার এবং মুদ্রা বাজারের আপডেট। সেই সাথে আন্তর্জাতিক বাণিজ্যের হালচাল তো জানাবই। শুল্ক নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে তৃতীয় দফায় বৈঠকে বাংলাদেশ। ওয়াশিংটনে গতকাল এই পর্যায়ের প্রথম দিনের আলোচনা সম্পন্ন হয়েছে। বাংলাদেশের প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন। বৈঠক সূত্রে জানা গেছে, আগের 2 দফা বৈঠকে যেসব অমীমাংসিত বিষয় ছিল সেগুলোতে একমত হয়েছে দুই দেশ। কোন দেশকে যুক্তরাষ্ট্র কী সুবিধা দিয়েছে আলোচনায় সেগুলো তুলে ধরেছে বাংলাদেশ। প্রথম দিনের আলোচনা শেষে বাণিজ্য উপদেষ্টা সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, দর কষাকষি চলছে, এক্ষেত্রে যেসব শর্ত ছিল তা নিষ্পত্তির বিষয়ে অগ্রসর হয়েছে বাংলাদেশ, তবে ফলাফল জানা যাবে শেষ দিনে। দর্শক, এ বিষয়ে আলোচনা করতে চাই। যুক্তরাষ্ট্রের শুল্ক কমাতে মরিয়া বাংলাদেশ, এই শিরোনামে আজকে আমরা আলোচনা করব। আমাদের সাথে যুক্ত হয়েছেন বিশিষ্ট অর্থনীতিবিদ, পলিসি রিসার্চ ইনস্টিটিউটের চেয়ারম্যান ডক্টর জাইদি সাত্তার। আমাদের সাথে আছেন বিশিষ্ট ব্যবসায়ী এবং ডিসিসিআইয়ের সাবেক সভাপতি রিজওয়ান রহমান। দুজনকে স্বাগত জানাচ্ছি বিজনেস আওয়ারে। আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। আমি শুরুতেই জনাব রিজওয়ান রহমান, আপনার কাছে জানতে চাই, আপনার বক্তব্য আমরা এর আগে শুনেছি শুল্ক নিয়ে। আপনি বেশ জোরালো বক্তব্য রেখেছেন, বিশেষ করে ব্যবসায়ীদের এই আলোচনায় সম্পৃক্ত করা না করা এই নিয়ে আসলে ব্যাপক সমালোচনা হয়েছে। সরকার শেষ পর্যন্ত ব্যবসায়ীদের আহ্বান জানিয়েছিলেন, তবে শেষবারও যখন আলোচনায় গেলেন সেক্ষেত্রে সেই সময়ে কোনো ব্যবসায়ী, কোনো অর্থনীতিবিদ কাউকে আসলে সেই প্রতিনিধি দলের সাথে নেওয়া হয়নি। যে আলোচনা হচ্ছে তারা বলছেন যে ভালো কিছু হবে। আপনিও কি আশা করেন এখনো, মানে 2 দফা ব্যর্থ হওয়ার পর তৃতীয় দফায় কি আমরা আসলে খুব ভালো কিছু নিয়ে আসতে পারবো বলে মনে করেন? আমি মনে করা না করা আসলে এটা খুব একটা যুক্তিসম্মত না, বিকজ উই আর ইন দি ডার্ক। আমরা কিছুটা হলে জানি, যেটা আমরা আপনাদের মাধ্যমে, গণমাধ্যমে বা ধরেন সরকারের সাথে রিসেন্টলি যেসব আলোচনা হচ্ছে, আসলে এ ধরনের আলোচনা কিন্তু মার্চের শেষ থেকে এপ্রিলের দিকে শুরু হয়ে গেছে। তখনই একবার ব্যবসায়ীদের সাথে বসা হয়েছিল, তাদের বিভিন্ন পরামর্শ নেওয়া হয়েছিল, মানে তখন একটা রোড ম্যাপ তৈরি করার জন্য, আসলে মানে কি করা উচিত কি করা উচিত না। তো আমি তখন থেকে দেখছিলাম যে সরকার এটা নিয়ে কাজ করছে, কিন্তু বেসরকারি খাতের যে একটা, আমরা সবসময় যেটা করি, কোনো আলোচনা সভা বা কোনো ধরনের পলিসি রেকমেন্ডেশন, যে ইনক্লুসিভ স্টেক হোল্ডার কনসালটেশনে আমরা জড়িত থাকি, সেটা থেকে আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয়েছে, যদি আমার মতামত সম্পূর্ণ ব্যক্তিগত, কোনো প্রাতিষ্ঠানিক নয়, আমার কাছে মনে হয়েছে যে এই আলোচনাগুলো একটু সরকার নিজেদের মন মতো করছে। অবশ্যই সরকারই সব পলিসি নীতি নির্ধারকের মানে কর্ণধার, এবং তারা এটা করবে, এটাই বাস্তবতা। তবে আমি মনে করেছিলাম যে ব্যবসায়ীদেরকে আরো কিছুভাবে ইনভলভ করলে, যেমন আমি যদি আপনাকে সিম্পল একটা এক্সাম্পল দিই, আমি যখন ছাত্র, যখন আমি ট্রেড পলিসিতে কোনো সময় যোগদান করার চিন্তা ভাবনাও করিনি, ওই তখনই ছোটবেলা থেকে দেখে এসেছিলাম যে WTO বলেন বা এই ধরনের বিভিন্ন দর কষাকষি বলেন, ছোটবেলা থেকে দেখে এসেছি টেলিভিশনে ডক্টর জাইদি সাত্তারকে, বিভিন্ন বাণিজ্য মন্ত্রণালয় উনি বা বাণিজ্য মন্ত্রীদের সাথে দেশ বিদেশে উনি ওনাদেরকে সাপোর্ট করছেন বা ওনাদের সাথে আলোচনায় যুক্ত হচ্ছেন, বা ওনাদের সংগঠনগুলো বিভিন্ন ধরনের পরামর্শ দিচ্ছেন। তো এ ধরনের কোনো আলোচনা কিন্তু আমরা সরকারকে করতে দেখিনি। তো হয়তো ওনারা সাইড বাই সাইড অনেকের সাথে আলোচনা করেছেন, বাট এগুলোকে ফর্মালাইজ করা, এগুলোর থেকে একটা পলিসি রেকমেন্ডেশন বের করা। আজকে বাংলাদেশে এতগুলো থিঙ্ক ট্যাঙ্ক আছে, বাংলাদেশে এতগুলো বাণিজ্য সংগঠন আছে, এতগুলো ব্যবসায়ী আছে। সরকার যদিও বলছে যে তারা সবার সাথে আলোচনা করেছে, কিন্তু আমি ধরেন যে ধরনের ব্যবসায়ীদের সাথে কথা বলছি বা বাণিজ্য সংগঠনের নেতৃবৃন্দের সাথে কথা বলছি, তারা বলছে হ্যাঁ আমাদেরকে একটু ফোন করে একটু একটু আইডিয়া নিয়েছে, বাট ওইভাবে ফর্মালি বসে অফিসিয়ালি টু পেন ডাউন ইচ অ্যান্ড এভরি রেকমেন্ডেশন, এই জিনিসটা কিন্তু আমরা ওইভাবে বাস্তবতায় দেখিনি। যার কারণে দেখা যাচ্ছে দ্য বিজনেসম্যান আর ইন দ্য ডার্ক। এগেন, আমি এখনো আশাবাদী, বিকজ অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে দর কষাকষিতে যখন আমাদের বাণিজ্য মন্ত্রণালয়ে যাচ্ছেন, যেই যাক না কেন, সে কিন্তু বাংলাদেশের পক্ষে লড়ছেন। আমি এখনো আশাবাদী ওনারা কিছু সুফল নিয়ে আসবেন, বিকজ অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে যদি না আনতে পারেন, সেটা ক্ষতিটা আলটিমেটলি কার হবে? আলটিমেটলি বাংলাদেশ অ্যাজ আ হোল হবে। যদিও অ্যাট দি ফার্স্ট পয়েন্ট অফ লাইন অফ ফায়ারে থাকবে ব্যবসায়ীরা, বিকজ তারা আপনার কম্পিটিটিভনেস হারিয়ে ফেলতে পারে।
তারপরেও যদি আমি মনে করি বাংলাদেশের প্রাইভেট সেক্টর যে ধরনের রেজিলিয়েন্স শো করেছে ইন দ্য পাস্ট 40-50 ইয়ার্স, তো তারা হয়তো সেটা কাটিয়ে আসতে পারলেও একটা আঘাত তো পড়বে। এই আঘাতটা আলটিমেটলি ফাইনাল কনজিউমারের উপরে গিয়ে পড়বে। ফাইনাল কনজিউমারের উপরে গিয়ে পড়লে সেটা আমাদের অর্থনীতির উপরে পড়বে। যার কারণে আমরা এখনো আশাবাদী, বা সময় আছে আর 1-2 দিন, আমরা হয়তো একটু ধৈর্য ধরে রাখলে আমরা জানতে পারবো। এরপরেও যেটা মার্কিন যুক্তরাষ্ট্র থেকে শুনেছি, যে আপনার ট্রেড ডিল হয়ে গেলেও এরপরেও কিন্তু নেগোসিয়েশন চলমান থাকবে। এটা আমাদের নেগোসিয়েশন ক্যাপাসিটি কিরকম। এবং আমি একটা কথা বলে শেষ করে দিতে চাচ্ছি, যে আমরা বিভিন্ন দেশ যখন ট্রেড নেগোসিয়েশনে ইউএসটিআর এর সাথে বসেছে, আমরা কিন্তু দেখেছি যে ওনাদের পিছনের সারিতে বা পাশে বিশিষ্ট অর্থনীতিবিদ বা আপনার আইনজীবীরা, এই ধরনের লোকজন যারা ধরেন কাউন্টার পয়েন্টটা ইমিডিয়েটলি প্লেস করতে পারবে, এক একজন দেখছি ল্যাপটপ, বই খাতা, আইনপত্র নিয়ে বসে আছেন পাশে। এরকম বিভিন্ন ছবি আমরা বিভিন্ন সংবাদ মাধ্যমে দেখেছি, আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে। তো সেক্ষেত্রে আমাদের ক্ষেত্রে আমরা কি সে ধরনের অ্যামিউনিশন, যেটা আমরা বলবো এইটা সরকারের পক্ষ এই যে থেকে, আইনজীবী বা অর্থনীতিবিদ, যে আপনি যেটা বলছেন যে আসলে শক্তি মানে অ্যামিনিশন নিয়ে যাওয়া, মানে শুধুমাত্র এক মানে 3 জনের ব্রেইন আর 5 জন 10 জন থাকলে সেক্ষেত্রে আসলে অনেক বেশি নেগোসিয়েশন পাওয়ারটা বৃদ্ধি পায়। সেই জায়গাটাতে বারবার বলার পরেও কেন আসলে সরকার বা বাণিজ্য মন্ত্রণালয় এই বিষয়টি আমলে নেননি? এবং তৃতীয় দফা আশা করা হচ্ছিল যে অন্তত এই আলোচনায় বেশ কিছু রিপ্রেজেন্টেটিভ হয়তো অর্থনীতিবিদ বা ব্যবসায়ীদের মধ্যে থেকে থাকবে। মানে কি কারণ হতে পারে? এই কারণের প্রশ্নটা আপনি আমাকে না করে আপনি যারা গেছেন তাদেরকে করলে ভালো হয়। তবে আমি যেটা আপনাকে বলেছি, আমি ছোটবেলা থেকে দেখেছি, আমি নাম ধরেই বলি, আমাদের প্রাক্তন বাণিজ্য মন্ত্রী আমির খসরু সাহেব, প্রাক্তন বাণিজ্য মন্ত্রী রাজনীতিবিদ তোফায়েল আহমেদ সাহেব, এনারা তো কোনো সময় আমি দেখিনি একলা চলতে। ওনারা দলে বলে নিয়ে, ওনাদের সাথে বিজিএমইএ, ঢাকা চেম্বার, তারপরে মেট্রোপলিটন চেম্বার, বাংলাদেশ এমপ্লয়ার্স ফেডারেশন, বিকেএমইএ, এরকম, তারপরে ওষুধ শিল্প সমিতি, এরা সবাই দলে বলে আমি দেখেছি। ওনারা কেনিয়ায় গিয়েছেন, ওনারা আর্জেন্টিনায় গিয়েছেন, ওনারা দোহায় গিয়েছেন, এবং ওনারা কিন্তু ওই নেগোসিয়েশনের সময় হয়তো সামনের সারিতে বাণিজ্য মন্ত্রী, বাণিজ্য সচিব বা সংশ্লিষ্ট যারা আছেন, কিন্তু পিছনের সারিতে বা ওনাদের পাশে কিন্তু এই ধরনের অ্যামিউনিশনগুলো থাকতো। এবং আমি মনে করি ট্রেড লয়ার যারা, ট্যারিফ এক্সপার্ট যারা, তাদেরকে সাথে রাখলে, আমি যদি আজকে মন্ত্রী হতাম, আমার আজকে যদি সুবিধা হতো, আমি ডক্টর জাহিদি সাত্তারের মতো একজন আলোচ্য ব্যক্তিত্ব, যিনি ট্যারিফ নিয়ে কাজ করেছেন মনে হয় ওনার এন্টায়ার ক্যারিয়ার, ওনাকে নিয়ে আমি পাশে রাখতাম। বিকজ সব কিছু যে আমি জানি, এটা তো আমি মন্ত্রী বলেই যে আমি সব জানি সেটা তো আমি ভাবলে হবে না। তখন আমি একটা ট্যারিফ এক্সপার্টকে আমার সাথে রাখবো, বা একটা ট্যারিফ নেগোসিয়েটরকে আমার সাথে রাখবো, তাহলে আমাদের নেগোসিয়েশনটা আরেকটু শক্তিশালী হবে। রিজওয়ান, আপনার কাছে আবারও আসবো। আমি ডক্টর জাহিদ সাত্তার আপনার কাছে জানতে চাইবো যে বাণিজ্য সচিব গতকালকের আলোচনার শেষ করে তিনি একটি সংবাদ মাধ্যমকে বলেছেন যে আমাদের শুল্ক যথেষ্ট পরিমাণ কমবে, তবে কত হবে তা এখনই বলা সম্ভব হচ্ছে না। আজ এবং আগামীকাল আমাদের মিটিং আছে, বাংলাদেশের জন্য ভালো কিছু আশা করছি। এবং তিনি বলেছেন যে বাংলাদেশের উপর আরোপিত ট্যারিফ কমানো হবে বলে ইউএসটিআর কর্মকর্তাদের কাছ থেকে তারা ধারণাও পেয়েছেন। আপনিও কি তাই মনে করেন যে শেষ পর্যন্ত আসলে যুক্তরাষ্ট্র সরকার বাংলাদেশকে একটি সাবস্টেনশিয়াল হারে শুল্ক কমাবে, সেমন সম্ভাবনা দেখেন কিনা? ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। এটা তো একটা স্পেকুলেশন, আর কিন্তু অপটিমিজম আমাদের সবারই আছে। যতটুকু আমরা শুনেছি আমাদের টিমের কাছ থেকে, there is reason for optimism, মানে ওনাদের তাহলে নেগোসিয়েশনে কিছু বোঝাবুঝি, আন্ডারস্ট্যান্ডিং কিছুটা হয়েছে। আমাদের দিক থেকে আমরা কি মানে আমাদের বাণিজ্য উন্মুক্তকরণে কি কি পদক্ষেপ নেওয়া হচ্ছে এগুলো নিশ্চয়ই আলোচিত হয়েছে। এবং কতগুলো বিষয় তো দেখলাম, যেটা খবরের কাগজে এসছে, যে বাংলাদেশ বেশ কিছু পণ্য আমদানি করবে, এবং এগুলো আমাদের সামনে এমনিতে আমদানি হতো। তো হয়তো একটু কতগুলো সরকারি পর্যায়ে যেসব আমদানি আছে, এলএনজি, তারপরে যে বোয়িং কেনা, এগুলি সরকারি সিদ্ধান্তের মধ্যে আসে। তবে তুলা তো আমরা আমদানি প্রচুর করছি। আমরা বাংলাদেশ ইজ প্রবাবলি the largest, if not the second largest importer of cotton in the world right now. সেখানে আমেরিকা থেকে প্রচুর ভালো তুলাও আসে,
এবং ওখান থেকে তোরা আরো আমদানি হবে, এটা কোনো ব্যাপার না। তবে আহ, আমি জানি না যে যেহেতু আহ, আমদানি করি আমরা প্রায় 4,500 পণ্য, মানে ট্যারিফ লাইন অনুযায়ী, সেখানে আমেরিকা থেকে আমদানি হয় 2,500 পণ্য। এই 2,500 পণ্য কিন্তু আহ, সব মিলে কিন্তু এই 12-13টা পণ্য আসলে বেশি আমদানি হয়। প্রায় $2.5 বিলিয়ন, $2 থেকে $2.5 বিলিয়ন যে আমদানি হয় আমেরিকা থেকে, এই 10-12 পণ্য। তাহলে অন্য যে আরো যে 2,000 পণ্য রয়ে গেল, এইখানে আমদানি হয় না কেন? তার কারণ হচ্ছে যে তারা বলছে যে আমাদের শুল্কটা খুব বেশি, এই শুল্ক কমাতে হবে, এটাই হচ্ছে দাবি। তো এখন অবশ্য এখানে একটা, যেহেতু নন ডিসক্লোজার এগ্রিমেন্ট একটা আছে, আমরা স্পেসিফিক্যালি আমরা কিছু এটা বলতে পারি না, ওনারাও আমাদের সাথে এটা এক্সচেঞ্জ করতে পারেন না। আমাদেরকে অপেক্ষা করতে হবে নেগোসিয়েশন শেষ হলে কি সিদ্ধান্ত আসলো, এবং সেই সিদ্ধান্তটা হবে বেসিক্যালি, আমরা এখন এই যে নতুন জগতে আছি, এই জগৎটা কি? এটা হচ্ছে আমরা আগে যেখানে আমরা পণ্য রপ্তানি করতাম, যেমন গার্মেন্ট বা জুতা, লেদার প্রোডাক্টস, এগুলি আমাদের কম্পারেটিভ অ্যাডভান্টেজের ভিত্তিতে আমরা আমেরিকান বাজারে একটা ভালো অবস্থায় ছিলাম। এখন যে নতুন জগৎ যেটা, সেটা হচ্ছে যে আমাদেরকে একটা ভালো ট্রেড ডিল করতে হবে। কম্পারেটিভ অ্যাডভান্টেজ তো দরকার আছে, কিন্তু ওর ওপরে আছে ট্রেড ডিল। যদি আমাদের কম্পিটিটরের সাথে আমরা যদি আরো ভালো ট্রেড ডিল করতে পারি, তাহলে আমাদের অবস্থাটা ভালো হবে। যদি আমরা ভালো ট্রেড ডিল করতে না পারি, তাহলে আমাদের কম্পিটিটিভনেসটা একটু আন্ডারমাইন হয়ে যাবে। এই যে আমাদের লক্ষণীয়। তার মানে যে এখন যে নেগোসিয়েশনটা চলছে, ভালো নেগোসিয়েশন করতে হবে, শক্তিশালী হতে হবে, বুঝাতে হবে আমাদের অবস্থাটা, এবং এই বর্তমান আহ, আহ, ভৌগোলিক অবস্থা, যে জিও পলিটিক্যাল যে অবস্থা আছে, জিও ইকোনমিক যে অবস্থা, যে পরিবর্তনগুলো আসছে, সেই পরিবর্তনের মধ্যে আমাদেরকে একটা একটা ভালো পজিশন নিতে হবে। সেই নেগোসিয়েশন ইজ এ ভেরি ভেরি ক্রিটিক্যাল অ্যাসপেক্ট অফ গেটিং এ গুড টিম। সো এই আশা আমরা অপটিমিস্টিক তো থাকবোই। আমি যা দেখেছি এখন, আমার মনে হচ্ছে একটা সব ট্যারিফ কিন্তু 10%-এর বেশি থাকবে। এখন কথা হচ্ছে বাংলাদেশের ক্ষেত্রে 10%-এর বেশি বেশি কততে আসবে? 20-এ আসবে, না 25 হবে, নাকি 30 হবে? এটা আমরা শুধু ধারণা করতে পারি। তবে এই পর্যন্ত আপনারা বললেন যে বাণিজ্য উপদেষ্টা উনি জানিয়েছেন যে অপটিমিস্টিক। তার অর্থ এই যে আমরা আশা করি খুব ভালো হবে যদি 20% যদি পাওয়া যায়। তাহলে ভিয়েতনামকে দেওয়া হয়েছে 20%, আমাদের একটা সিরিয়াস কম্পিটিটর হচ্ছে ভিয়েতনাম। সো 20% বা তার চেয়েও যদি কম হয় তাহলে আরো ভালো। এবং একটা বিষয় ইন্টারেস্টিং, যে নতুন রেজিমে এই 20% ইজ অ্যাক্রস দ্য বোর্ড, সব পণ্যের 20% হবে, এক্সেপ্ট ওই যে অ্যালুমিনিয়াম আর স্টিল আছে, যেটা আমরা রপ্তানি করি না, ওইটাতে 50% ট্যারিফ আছে সবার জন্য। সো ওখানে ওটা আমাদের জন্য রেলেভেন্ট না। তবে আমাদের জন্য যে রেলেভেন্ট হচ্ছে, যদি আমাদেরকে অ্যাক্রস অল প্রোডাক্টস 20% করে দেয়, তার মানে আরএমজি, ফুটওয়্যার, লেদার প্রোডাক্টস এবং অন্যান্য যে টয়স, ফর ইনস্টেন্স টয় এক্সপোর্ট কিন্তু আমাদের সাংঘাতিক প্রমিসিং। সো এগুলোতে যদি 20% হয় এবং ভিয়েতনামও যদি 20% হয়, তাহলে আমরা কম্পিটিটিভ আছি। আর অন্যান্য দেশের যদি অ্যাটলিস্ট 20% হয়, কিন্তু যদি কোনো দেশকে 15% ডিউটি দিয়ে দেয়, এবং আমাদের ক্ষেত্রে ওটা যদি ধরেন গার্মেন্ট এক্সপোর্টে আমাদেরকে বেশি ডিউটি দিতে হয়, লেদার অ্যান্ড ফুটওয়্যারে যদি বেশি ডিউটি দিতে হয় অন্যান্যদের তুলনায়, কম্পিটিটরদের তুলনায়, সো আমাদের অবস্থাটা একটু খারাপ হবে। সো এখন কম্পিটিটিভনেস ইজ এ নেসেসারি কন্ডিশন, কিন্তু তার চেয়ে একটা রিকোয়ারমেন্ট হচ্ছে যে এ গুড ট্রেড ডিল উইথ দি ইউনাইটেড জি স্টেটস, অবশ্যই। যেটা একটা বাইল্যাটারাল ট্রেড এগ্রিমেন্টের মাধ্যমে হতে পারে। এটা এটা ডাব্লিউটিওর ওই যে আর্টিকেল 24 আছে, ওর মাধ্যমে একটা মানে এক্সেপশন পাওয়া যায়, যে একটা বাইল্যাটারাল ট্রেড ডিল যদি একটা দেশের সাথে হয়। আর এখন তো ডাব্লিউটিও রুলস মানে রেলেভেন্ট আছে, কিন্তু কেউ এটা নিয়ে খুব
ইয়ে করছে না, কারণ সব দেশই এখন নেগোশিয়েট করছে আমেরিকার সাথে। জি So this স্যার, is a আমরা very সেটাই new, আমরা আসলে সেটাই দেখতে পাচ্ছি, সব দেশই আসলে বাইলেটারাল ট্রেড করে অনেকখানি তাদের সাথে আসলে শুল্ক কমিয়ে আনতে সক্ষম হচ্ছে। আপনি যেটি বলছিলেন যে যেহেতু বাণিজ্য উপদেষ্টা বলছেন বা সচিব বলছেন, আশা করছেন, সেটি আমরা অবশ্যই বিশ্বাস করতে চাই, কিন্তু এর আগেও ওনারা 2 দফা আলোচনার পরেও কিন্তু তেমন একইভাবে আশা করেছিলেন, কিন্তু আমরা সুফল এখনো পাইনি, যে কারণে আসলে মনের মধ্যে একটি আশঙ্কা থেকেই যাচ্ছে। এই প্রসঙ্গ দিয়ে আমি জনাব রেজওয়ান আপনার কাছে যেতে চাই, যদি সেই আশাটা আসলে পূরণ না হয়, আমরা যদি খুব বেশি শুল্ক কমাতে না পারি, সেক্ষেত্রে আগামী দিনে ব্যবসার ভবিষ্যৎ কি হতে পারে? আমি একটি তথ্য আপনাকে দিতে চাই যে আমদানি কমে যাওয়ার কারণে এলসির নিষ্পত্তির হার কমেছে এবং এলসি খোলার হার গত 5 বছরের মধ্যে সবচেয়ে বেশি কমে গেছে। মানে গত 58 মাসের মধ্যে সবচেয়ে বেশি কম ঋণপত্র খোলা হয়েছে, অর্থাৎ দেশেরও কিন্তু ভোগ কমে গেছে। সেক্ষেত্রে রপ্তানিও যদি সামনের দিনে কমে যায়, আমাদের অর্থনীতির ভবিষ্যৎ কি দেখছেন, বিশেষ করে ব্যবসা বাণিজ্য? আপনি যেহেতু ব্যবসা করেন। আমি প্রথমে একটু পয়েন্ট করি, আপনি যদি আজকে যদি ডক্টর মোহাম্মদ ইউনূসকে ডোনাল্ড ট্রাম্পের জায়গায় বসাতেন, উনি তাহলে কিন্তু এইভাবেই চিন্তা করতেন যে আমাদের ট্রেড ইমব্যালেন্সের কারণে ওয়াই শুড দ্য ইউএস বি ব্লিডিং, মানে আপনি ইউএস এর পক্ষ থেকে চিন্তা করেন, সেই হিসাবে 15-20% ট্যারিফটা কিন্তু স্বাভাবিক, এইটা কিন্তু আসলে খুব একটা বেশি যে তা না। তো এই জিনিসগুলো তো আমরা আগে থেকে জানতাম। আপনি যদি খেয়াল করে দেখেন, প্রথমবার যখন ডোনাল্ড ট্রাম্প ইলেক্টেড হলো, হি ওয়াজ অলওয়েজ অ্যান্টি ডাব্লিউটিও। এটা ডক্টর সত্তার আমাদেরকে আরও বিস্তারিত বলতে পারবেন এই ব্যাপারে, যে উনি কিন্তু ডাব্লিউটিও ট্রেড রুলস এই সেগুলো কিছু, এগেন হি ইজ এ ডিফারেন্ট কাইন্ড অফ পার্সন, দ্য ইউএস প্রেসিডেন্ট। তো ওনার চিন্তাধারা হচ্ছে উনি অ্যাগ্রেসিভ, উনি ওনার হোম মানে গ্রোন বিজনেসেস তৈরি করবে, উনি লোকাল ইন্ডাস্ট্রির জন্য করবে, বাইরে এত কেন, আমি একটা দাতা গোষ্ঠী হয়ে কেন থাকতে হবে, ওই মাইন্ডসেট থেকে উনি একটু অ্যাগ্রেসিভ হচ্ছেন। তারপরে ওনার মধ্যে কিছু পাগলামো স্বভাবও আছেন, উনি সব কিছু মিলিয়ে আপনাকে নেগোশিয়েট করতে হবে, যার কারণে আমি মনে করি যে আপনাকে যদি 20%ও দিয়ে থাকে, এটা স্বাভাবিক। এবং এই আলোচনাটা ফার্স্ট অফ অল ফর দ্য প্রাইভেট সেক্টর ইট ইজ নট ব্রেকিং নিউজ, এটা একদিন না একদিন আসতোই, এটা আসতোই, বিকজ আপনি না হলে কোনোভাবে আপনার ট্রেড ইমব্যালেন্সটা আপনি কোনোদিন কমাতে পারবেন না। আজকে আপনি বাংলাদেশের ক্ষেত্রে আপনি এই কথাটা বলছেন, তো এই সুযোগ যেটা বাংলাদেশকে দিয়ে এসছে গত এত বছরে, এখন বাংলাদেশের একটা ব্যর্থতা আছে। আমি যদি ব্যর্থতার কথা বলি, আমি সরাসরি এখানে আমাদের বাণিজ্য মন্ত্রণালয়ের পয়েন্ট করব, যে আমরা আজ পর্যন্ত কোনো একটা ভালো একটা ফ্রি ট্রেড এগ্রিমেন্ট করতে পারিনি কারোর সাথে, আমরা কারোর সাথে বায়োল্যাটারাল ট্রেড এগ্রিমেন্ট ভালোভাবে করতে পারিনি, আমরা পিটি এর পিছনে ছুটে বেড়াচ্ছি, প্রেফারেন্সিয়াল ট্রেড এগ্রিমেন্ট। আমরা এত 53-54 বছরে আমরা ভুটানের সাথে ট্রেড এগ্রিমেন্ট করেছি, ভুটানের জিডিপি ইজ দ্য সাইজ অফ নোয়াখালী, আপনি ভুটানের সাথে আপনার এমন কোনো ট্রেড নেই। সো আপনাকে তো উচিত ছিল এসব বড় বড় দেশের সাথে আপনাকে ডিপ্লোম্যাটিক নেগোসিয়েশন, জিও পলিটিক্যাল নেগোসিয়েশন এগুলো করে, যে আপনি আরসেপের পিছনে দৌড়াচ্ছেন, সেপার পিছনে দৌড়াচ্ছেন, এখন আমাদের বর্তমান প্রধান উপদেষ্টা আসিয়ানের পিছনে ছুটছেন, তো এগুলো তো আসলে প্রবলেম হয়ে যায় কি, মন্ত্রণালয়দের সরকারের তো কন্টিনিউটি থাকে না, এটা তো আপনারা দেখতেই পারেন, নির্বাচিত সরকার একটা রাজনৈতিক সরকার হয়, এক একজনের এক একটা ভিউ পয়েন্ট থাকে, কিন্তু মন্ত্রণালয়গুলোতে কন্টিনিউটিটা বজায় রাখতে পারে। এখানে আমাদের একটা সম্পূর্ণ ব্যর্থতা, আমাদের ট্রেড ডিপার্টমেন্ট যেটা আমাদের, যারা আমাদের এক্সপোর্ট দেখে বা যারা আমাদের এফটিএ উইং একটা বাণিজ্য মন্ত্রণালয় আছে, এইটা হয়তো পলিটিক্যাল ইন্টারফিয়ারেন্সের জন্যই এই বাধাগ্রস্ত আমরা হয়েছি। তো এই জিনিসটা আমাদের জন্য নতুন কিছু না। নাও টু আনসার ইউর কোয়েশ্চেন, যে কি হবে, কি হবে মানে হচ্ছে আপনি একদিকে দিবেন, ট্রেড নেগোসিয়েশন ইজ এ গিভ অ্যান্ড টেক সিচুয়েশন, এটা কষাকষি, তো এখানে দরের কষাকষি, তো আপনি এখানে একদিকে দিবেন একদিকে নিবেন। এখন আমাদের সরকার কি পদক্ষেপ নিতে পারে? আমাদেরকে তো 20% ট্যারিফ, এখন ধরে নেন আপনি 20% হয়ে গেল, এটা নিয়ে তো দেয়ার ইজ নো নেগোসিয়েশন, এবং ভবিষ্যতে নেগোসিয়েশন করে আমরা পার পেলাম না, আমাদের 20% রয়ে গেল, আমার পণ্য রপ্তানিতে 20% শুল্ক আরোপ হবে। তো ঠিক আছে, এখন সরকার এখানে আমাকে কম্পারেটিভ কিভাবে করতে পারে? ইউএস বাউন্ড এক্সপোর্টসের দিকে আমাকে করে ছাড় দিতে পারে?
ইউএস বাউন্ড এক্সপোর্টসের দিকে আমাকে বিদেশ থেকে লোন আদায় করে নেওয়ার জন্য, আমাদের ব্যবসা পরিচালনা করার জন্য, সেটার উপরে আবার 20% অ্যাডভান্স ইনকাম ট্যাক্স না বসানোর জন্য এখানে এনবিআর এর একটা বিশেষ ভূমিকা থাকবে। এনবিআর কিন্তু সেখানে যারা ইউএস বাউন্ড ট্রেড করবে তাদের ক্ষেত্রে কিছু বিশেষ সহযোগিতা তারা দিতে হবে। বিকজ না হলে আপনি যদি ইউএসএতে আপনার এই যে আজকে $8 বিলিয়ন পণ্য রপ্তানি, সেটা যদি বাঁচাতে চান, তখন আপনাকে আমদানির ক্ষেত্রে কিছু কিছু ছাড় দিতে হবে। ইটস এ গিভ অ্যান্ড টেক। এবং এই যে আজকে যে নেগোসিয়েশনের মধ্যে যে ওনার আশেপাশে যে লিগ্যাল টিম বা ইকোনমিক টিম বা ধরেন প্রাইভেট সেক্টরের টিম যে নেই, ওনারা কিন্তু অনেকগুলো পয়েন্ট ধরিয়ে দিতে পারতেন। হ্যাঁ, আমরা জানি যে এডুকেশনে যে বাংলাদেশের যে অবদান, আমেরিকান এডুকেশনে যে আমরা কত টাকা খরচ করছি, এটা তারা কনসিডার করে না। দে ডোন্ট কনসিডার ইট আ সার্ভিস বিকজ ইটস এ হিউম্যান রাইটস বেসিক্যালি। এটাকে তারা ওইভাবে অ্যাকাউন্ট ফর করে না। বাট আমি যদি এই ফিগারটা তাদের সামনে ধরতে পারতাম যে আমার তো বছরে তোমার এখানে $300 মিলিয়ন $500 মিলিয়ন খরচ হচ্ছে অফিসিয়ালি, আনঅফিসিয়ালি কি হচ্ছে সেটা তো আমি জানি না। সো এইটা কিন্তু আমার নেগোশিয়েটিং ক্যাপাসিটিটাকে একটু স্ট্রেনদেন করে। এই জায়গাটা আমরা ব্যর্থ ছিলাম। আমরা হেলথ কেয়ারের ক্ষেত্রে আমরা যে ধরনের টাকা পয়সা ওখানে খরচ করছি, এবং আমরা হেলথ কেয়ারে কিন্তু প্রচুর আমদানি করি আমেরিকার থেকে। সেখানে কি আমাদের এই হেলথ সেক্টরে যে আমাদের যে ব্যবসায়ী যারা আছেন বা আমাদের হসপিটাল যারা আছেন, তাদের সাথে বসে কি আপনি ফিগারটাকে বের করতে পেরেছেন আপনার টোটাল আমদানি রপ্তানি কত হচ্ছে? আমার কেন জানি মনে হয় এখানে আমাদের কিছু ডেটাবেজের ঘাটতি আছে। এবং আপনারা জানেন যে বিগত 10-15 বছরে ডেটাবেজে আমাদের ইপিবির থেকে ডেটাবেজে অনেক ঘাটতি ছিল। আমাদের রপ্তানি নিয়ে অনেক প্রশ্ন জেগেছে, আমাদের ব্যালেন্স অফ পেমেন্টস নিয়ে প্রশ্ন জেগেছে। তো এই অ্যাকচুয়াল ডেটাবেসটা আপনাকে প্রাইভেট সেক্টর যেভাবে দিতে পারবে, বিকজ প্রাইভেট সেক্টর হ্যাজ আ ফুল R&D ইউনিট প্রত্যেকটা। আজকে আপনি পিআরআইকে দিয়ে কাজ করাচ্ছেন আপনার কেন রিসার্চ মানে ফ্যাক্ট বেস ফাইন্ডিংসের জন্য। তো এই ধরনের প্রতিষ্ঠানগুলোকে যদি আমরা ইউটিলাইজ করতে পারতাম, গত 2 মাসে যদি আমরা এগুলো প্রিপেয়ার করতে পারতাম একটা ওয়ার্কিং গ্রুপ, তাহলে কিন্তু আমরা অনেক এগিয়ে যেতে পারতাম। তারপরেও আমি বলবো যে আই উইশ দ্য গভর্নমেন্ট অল দি বেস্ট। তারা যেন একটা সঠিক নেগোসিয়েশন নিয়ে আসে, বা যদি না আনতে পারে, দ্য গভর্নমেন্ট মাস্ট বি প্রিপেয়ার্ড টু বেয়ার সাম অফ দি কস্ট অন বিহাফ অফ দ্য প্রাইভেট সেক্টর। নাহলে কিন্তু আমাদের ইকোনমি বন্ধ হয়ে যাবে। আমরা একটু অন্য আলোচনায় যেতে চাই যে খুবই আশঙ্কাজনকভাবে আসলে খেলাপি ঋণ বাড়ছে। 5 লাখ কোটি টাকার বেশি এই মুহূর্তে খেলাপি ঋণ, 5,30,000 কোটি টাকা ছাড়িয়েছে, যা বিতরণ করা মোট ঋণের 27.9%। অর্থাৎ ব্যাংক খাতের বিতরণ করা সব যেসব ঋণ বিতরণ হয়েছে তার 4 ভাগের 1 ভাগই কিন্তু খেলাপি হয়ে গেছে। 1 বছরের ব্যবধানে বেড়েছে 3,19,037 কোটি টাকা। অর্থনীতিবিদরা বলছেন আওয়ামী লীগ সরকারের আমলে ব্যাংক থেকে নামে বেনামে যে অর্থ বের করে নেওয়া হয়েছে তা এখন খেলাপি হিসেবে চিহ্নিত হতে শুরু করেছে। আমরা এই প্রসঙ্গে একজন অর্থনীতিবিদ আছেন, তার বক্তব্য শুনতে চাই। আগে যেটা নাকি আমরা দেখেছি যে যখন নাকি বিগত সরকার যায় 1,22,000 কোটি টাকা এটা সরকারিভাবে বলা হতো, আসলে তো প্রকৃত অবস্থা তো তা ছিল না। এবং সেখানে অনেক হিসাবের গরমিল ছিল, নানানভাবে বিভিন্ন হিসাবকে লুকিয়ে রাখা হয়েছিল। এখন এটাকে বের করে নিয়ে আসা হয়েছে, প্রকৃত অবস্থাটা আমরা এখন জানতে পারছি। বাংলাদেশ ব্যাংক বেশ কিছু অলরেডি পদক্ষেপ নিয়েছে। অ্যাসেট রিকভারি কোম্পানি যেগুলো আমরা শুনছি যে এগুলো প্রতিষ্ঠা করে তাদেরকে দিয়ে এগুলো আদায় করা, এবং যারা ঋণ নিয়েছেন এবং তাদের বিভিন্ন সম্পদ ইত্যাদি আছে বা শেয়ার আছে, সেগুলোকে জব্দ করা, এসব ব্যাপারে আরো আমাদেরকে অ্যাক্টিভলি আমাদেরকে ব্যবস্থা গ্রহণ করতে হবে। ডক্টর জাহিদ সাত্তার, আমরা শুনছিলাম যে ডক্টর মোস্তাফিজুর রহমান বলছিলেন যে সরকার আগে যেসব ঋণ আসলে খেলাপি হওয়া থেকে লুকিয়ে রাখা হতো, অর্থাৎ কাগজে কলমে দেখানো হতো না, এইটি মোটামুটি পরিষ্কার। কিন্তু আমার প্রশ্নটি হচ্ছে, স্যার, এখন আসলে সরকারের কি করণীয় আছে? খেলাপি কি এভাবে বাড়তেই থাকবে, নাকি এগুলো আদায়ের কোনো প্রক্রিয়া, বা এখন কি আসলে সেই পরিবেশটাও আছে কিনা? ব্যবসা বাণিজ্যের অবস্থা তো ভালো না, মানে এইটিকে আসলে অনেক বড় বোঝা হয়ে আছে এখন এই মুহূর্তে আমাদের সামনে। মানে সরকার আসলে কি করতে পারে, বা কেন্দ্রীয় ব্যাংকের কি করণীয় আছে? আপনাকে একটা দুটো জিনিস দেখতে হবে। এটা এইমাত্র আমাদের কলিগ সিপিডি কলিগ উনি যেটা বলেছেন সেটা ঠিকই। মানে একটা হচ্ছে যে স্টক অফ এনপিআর হচ্ছে আগের যেসব এনপিআর অনুযায়ী ছিল, ঢাকাঢুকি দিয়ে কম দেখানো হচ্ছে। আজকাল মানে আপনি নতুন মানে আসল যে স্ট্যান্ডার্ড যেগুলো আছে এনপিআর যাচাই করার, সেই স্ট্যান্ডার্ড
ইউজ করে আপনি দেখতেছেন এখন অ্যাকচুয়ালি ওই 10-20% না 30%-এর উপরে চলে যাবে। সেটা হচ্ছে স্টক অফ এনপিআর। কিন্তু এনপিএল এর ফ্লো যেটা আছে এই গত 1 বছরে এনপিএল ফ্লো অনেক কমে গেছে, মানে নতুন এনপিএল যেগুলো হয়েছে তা আপনি আগের তুলনায় দেখবেন যে অনেক কম। তার কারণ হচ্ছে এখানে ভালো মনিটরিং হচ্ছে, ভালো সুপারভিশন হচ্ছে, এবং কতগুলো এই যে যতগুলো বোর্ড ছিল, অনেক ব্যাংকের বোর্ডগুলোকে রিস্ট্রাকচার করতে হচ্ছে। এগুলোর কারণে এখন ফ্লো অফ এনপিএল হ্যাজ ডেফিনেটলি ডিক্লাইন। এখন পর্যন্ত তথ্যগুলো পুরোপুরি আসে নাই, গত 1 বছরের তথ্য পেলেই ওটা দেখবেন যে এনপিএল এর লেভেল অনেক কমেছে। আমি ওই এফটিএ এর ব্যাপারে, ফ্রি ট্রেড এগ্রিমেন্টের ব্যাপারে যাই। আমাদের এখানে আমাদের কেন কোনো ফ্রি ট্রেড এগ্রিমেন্ট করতে পারছি না? এটা কি মানে সরকারের একটা ফেইলিয়ার নাকি? আমি বলবো যে কিন্তু এখানে সরকারের ফেইলিয়ার বলে পার পাবে না, প্রাইভেট সেক্টরেরও এখানে রোল আছে। ফ্রি ট্রেড করতে গেলে আমাদের এটা, ফ্রি ট্রেড ইজ রেসিপ্রোকাল। আপনি আরেকটা মার্কেটে আপনি ফ্রি অ্যাক্সেস পাবেন, মানে জিরো ট্যারিফ বা ভেরি লো ট্যারিফ অ্যাক্সেস পাবেন, আপনাকেও ওই অ্যাক্সেস দিতে হবে। কিন্তু বাংলাদেশের যে ট্যারিফ স্ট্রাকচার আছে, এই ট্যারিফ স্ট্রাকচার, এটা এনবিআর অনেক সময় আর্গিউ করে যে রেভিনিউ লস হবে। রেভিনিউ আসলে এখানে প্রাইভেট সেক্টরের একটা রোল আছে, এবং ওনারা পছন্দ করেন যে শুল্ক বেশি থাকুক, কারণ প্রোটেকশন পান। বিশেষ করে এই যে সাপ্লিমেন্টারি ডিউটি, 90% অফ সাপ্লিমেন্টারি ডিউটি ইজ প্রোটেক্টেড। এবং এরা কোনো, আমি কাউকে শুনি না প্রাইভেট সেক্টর থেকে যে ওনারা বলেন যে সাপ্লিমেন্টারি ডিউটি কমিয়ে দেন। সাপ্লিমেন্টারি বাড়লে ওনারা চুপচাপ থাকেন, ভালো খুশি থাকেন। দিস ইজ নট দ্য ওয়ে টু রান বাংলাদেশের ট্যারিফ রেজিম। এই বাংলাদেশের ট্যারিফ রেজিমের জন্যই ইউএসটিআর পয়েন্ট আউট করছে বাংলাদেশকে এজ ওয়ান অফ দি মোস্ট রেস্ট্রিকটিভ ট্রেড রেজিম। এখানে ফরেন ইনভেস্টরও আসতে চায় না, কারণ ফরেন ইনভেস্টররা যদি দেখে যে ট্রেড রেজিমটা এত রেস্ট্রিক্টিভ, এবং আপনার ইনপুট ট্যারিফগুলো, আমাদের অ্যাভারেজ ইনপুট ট্যারিফ এখনো 17%। এত ইনপুট ট্যারিফের উপরে দিলে তাহলে আজকাল যে ফরেন ইনভেস্টমেন্ট হয়, এটা ভ্যালিউ চেইন ইন্টিগ্রেশন, মানে এক রিজন, মানে আমাদের যে রিজনের একটা হাব আছে, ভ্যালিউ চেইন হাব, যেটা সাউথ ইস্ট এশিয়া এবং ইস্ট এশিয়া নিয়ে, এই হাবটা যদি আপনার রেস্ট্রিকটিভ ট্রেড রেজিম থাকে, এখানে ভ্যালিউ চেইন ইন্টিগ্রেশন সহজ হবে না। আসিয়ান দেখবেন, আসিয়ানের ট্যারিফ সব একেবারে 5%-এর নিচে হয়ে গেছে। আসিয়ান ইজ দ্য বিগেস্ট হাব অফ ভ্যালিউ চেইন ইন্টিগ্রেশন। সো এই জিনিসগুলো যে এফটিএ না হবার কারণ হচ্ছে সরকার এবং প্রাইভেট সেক্টর দুজনেরই আমাদেরকে ধরতে। আমরা বলে দিতে পারি কেন ফ্রি ট্রেড এগ্রিমেন্ট হবে, একটাও ফ্রি ট্রেড এগ্রিমেন্ট হচ্ছে না। এখন আমরা অল্টারনেটিভ গেছি ইপিএ, মানে ইকোনমিক পার্টনারশিপ এগ্রিমেন্ট, যেটা ট্যারিফ বাদ দিয়ে অনেক কিছু পার্টনারশিপ করা যায়, কিছু কিছু স্পেসিফিক ট্রেড করা যায়। আর ওই যে পিটিএ কতগুলো আছে, প্রেফারেন্সিয়াল ট্রেড এগ্রিমেন্ট, যেখানে ইউ হ্যাভ এ পজিটিভ লিস্ট অফ জিরো ট্যারিফ আইটেম। ইটস এ জোক, মানে যেটা ভুটানের সাথে যেটা হয়েছে, এটা কোনো কথা বলার বিষয় না। সো হোয়াট উই হ্যাভ টু গো ইজ মুভ টুয়ার্ডস ফ্রি ট্রেড এগ্রিমেন্ট, কিন্তু তার আগে আমাদের ট্যারিফ স্ট্রাকচারটা র্যাশনালাইজ করতে হবে। ইউএসটিআর এর ধাক্কায় যদি আমরা কিছুটা এখন যদি ওয়েক আপ করি, তাহলে হয়তো কাজ হবে, এবং সামনে কিছু এফটিএও দেখা যেতে পারে। ইপিএ তো হবে বলে আশা করছি কয়েকটা, এবং এফটিএও হতে পারে, বাট উই হ্যাভ টু রিয়েলি র্যাশনালাইজ আর ট্যারিফ স্ট্রাকচার। মডার্নাইজেশন করতে হবে আমাদের ট্যারিফ স্ট্রাকচারকে। It is complex, it is non-transparent, and it is bad for business. It is bad for business, it is bad for the government. Bad for revenue, bad for business. আমাদের আলোচনার শেষের দিকে আমি খেলাপি প্রসঙ্গে জনাব রিজওয়ান রহমান আপনার কাছ থেকে একটু শুনতে চাইবো, 1 মিনিটে খুব ছোট করে যদি বলেন যে কি হয়েছে সেটা আমরা সবাই জানি, তার ফল আমরা আসলে এখন সবাই ভোগ করছি, কিন্তু সামনের দিনে আসলে কি করা উচিত, আর এই টাকাগুলো কি উদ্ধার করার সম্ভাবনা বা আপনি কোনো প্রচেষ্টাও কি দেখেন সরকারের দিক থেকে? সরকারের দিক থেকে প্রচেষ্টা আছে, এটা আমি শুনেন, সরকারকে আই মাস্ট গিভ ক্রেডিট ওয়্যার ডিউ, তারা প্রচেষ্টা চালাচ্ছে, বাট তাদের প্রচেষ্টাটাকে সঠিক পদ্ধতি কিনা সেটা নিয়ে প্রশ্ন। পদ্ধতি নিয়ে আপনি ধরেন বিদেশে স্টোলেন অ্যাসেট রিকভারি, এইটা কিন্তু ইজ নট এ জোক।
দিস উইল টেক ইয়ার্স অ্যান্ড ইয়ার্স। এটা ওভারনাইট সম্ভব না, বিকজ ওই দেশেরও কিছু আইন কানুন আছে, আবার কিছু কিছু দেশের মাধ্যমে হয়তো টাকা ট্রান্সফার হয়েছে, সেখানে আরেকটা থার্ড কান্ট্রি ইনভলভড হয়ে যায়, এগুলো ওভারনাইট সম্ভব না। তবে আপনি এই স্টোলেন অ্যাসেট বলতে গিয়ে, বা যারা ধরেন ঋণ খেলাপি, ইচ্ছাকৃত ঋণ খেলাপি যারা অপ্রদর্শিত অর্থ নিয়ে পালিয়ে গেছে, তাদেরকে ধরতে ধরতে আপনি এত কনসেন্ট্রেট করবেন না, যাতে করে আপনার যেসব প্রকৃত ব্যবসায়ী সিস্টেমের কারণে আজকে ঋণ খেলাপি হয়ে যাচ্ছে, তাদেরকে আপনাকে আগে প্রোটেকশন দিতে হবে। বিকজ আপনার আগে, আমরা এটাকে বলি পিলফারেজ বলেন বা স্পিলেজ বলেন বা লিকেজ বলেন, এই লিকেজটা আপনাকে বন্ধ করতে হবে, এইটাকে আপনাকে বন্ধ করতে হবে। এক্সিস্টিং ব্যবসায়ী যারা, ফর এক্সাম্পল আমি ঋণ খেলাপি না, বাট আমি কিন্তু ঋণ খেলাপি হয়ে যাওয়ার পথে, আমি একটা বর্ডারে এসে এখন ওই লাস্ট পেমেন্টসগুলো টানাটানি করে দিচ্ছি। 30শে জুনে আপনি জানেন যে প্রত্যেকটা ব্যবসায়ী হিমশিম খেয়ে কোনো মতে ব্যাংকে টাকা জমা দিয়েছে, বিকজ নাহলে ওই যে 5 মাস 6 মাসের ইনস্টলমেন্ট পিছিয়ে যাবে। আমরা সবাই ইনস্টলমেন্টে পিছিয়ে আছি, যত বড় বড় কোম্পানি আছে, ছোট ছোট কোম্পানি আছে, ছোট কোম্পানি করতে বাদই দিলাম, প্রত্যেকেই কিন্তু অলমোস্ট কেউ খেলাপি না, কিন্তু অলমোস্ট খেলাপি। তো তারা কি আপনার টাকা নিয়ে পালিয়েছে? না, বিকজ আপনার ইকোনমি স্টেট ইন দ্য লাস্ট 1 year হ্যাজ বিন হরেবল। আপনি গত 1 বছরে আপনি কিছু করতে পারেননি, 1 বছরের মধ্যে 6 মাস আপনি গণার মধ্যে ধরবেন না। এবং 5 আগস্টের পূর্বে যদি আপনি যান, আপনি জুন জুলাই এবং ওই যে ডিসেম্বরের পর থেকে, নির্বাচনের পর থেকে কিন্তু অর্থনীতি ঘুরে দাঁড়াতে পারেনি। সো এইটা প্রায় 1.5 বছর হয়ে গেছে এখানে। এই সময়টা যারা করেছে, এর মধ্যে প্রাইভেট সেক্টর ক্রেডিট গ্রোথের মধ্যে একটা বিশাল আঘাত পড়েছে, ইনভেস্টমেন্ট কমে গেছে। এরপরে পাবলিক সেক্টর বড়োয়িং অনেক বেড়ে গেছে, বিকজ তারা পেমেন্টস করতে হচ্ছে। তো পাবলিক সেক্টর বড়োয়িং বেড়ে গেলে প্রাইভেট সেক্টর ক্রেডিট গ্রোথে অটোমেটিক্যালি একটা ইম্প্যাক্ট হচ্ছে, যার কারণে আমি মনে করি যে বাংলাদেশ ব্যাংকে কিছু কঠোর পদক্ষেপ নেওয়ার দরকার। একটা ব্ল্যাঙ্কেট কাভারেজ, আমি বলছি না যে আপনি কোভিডের সময়ের মতো যে একটা প্রণোদনা প্যাকেজ দিয়েছেন সেটা আপনি সবাইকে ঢালাওভাবে দিয়ে দেন, সেটা বলছি না, বাট আরেকটু ওয়াইডার ফর্ম অফ কভারেজ আপনাকে দিতে হবে। না হলে দেখা যাবে এই প্রকৃত ব্যবসায়ীগুলো আপনার আটকে পড়ে যাবে। আমাদের এখন চোখে আসছে বড় বড় ব্যবসায়ী যাদের প্রবলেম হচ্ছে, বা ছোট ছোট অনেক উদ্যোক্তা আছে, হাজারে হাজার উদ্যোক্তা আছে যাদের এখন ক্যাশ ফ্লোতে সিভিয়ার প্রবলেম, বাজারে প্রচুর বাকি হয়ে গেছে, বা আগের রিজিমের যারা ছিল তারা বাকি না দিয়ে চলে গেছে। এরকম অনেক ধরনের সমস্যা আছে, এগুলোকে নিয়ে বাংলাদেশ ব্যাংকে আরো বিস্তারিত আলোচনা করতে হবে। জি, অনেক ধন্যবাদ। আপনার কাছ থেকে আসলে আরো শুনতে পারলে ভালো হতো। আমি 30 সেকেন্ড একটু জাহিদ সাত্তার কাছে শুনতে চাই যে এই যে উনি যেটি বললেন যে ছোট ছোট অনেক উদ্যোক্তা আসলে কষ্টে আছে, অর্থ সংকটে আছে। আমরা জানি যে আগামীকাল মনিটারি পলিসি ঘোষণা হবে, সেখানে আসলে ক্রেডিট গ্রোথ বাড়ানোর ব্যাপারে খুব বেশি উদ্যোগ থাকবে না বলে আমরা আভাস পাচ্ছি। সেই জায়গাটাতে এখন কি পরিস্থিতি হবে, মানে কি করা উচিত? আপনি কি খুব ছোট করে আমাদের শেষ করতে হবে। মনিটারি পলিসি কিন্তু লঞ্চ হবে কালকে, এখনো কিন্তু সংকোচনমূলক মুদ্রানীতি আমাদেরকে ফলো করতে হচ্ছে, বাংলাদেশ ব্যাংক ফলো করছে, কারণ এখনো ইনফ্লেশন আপনার এখানে মানে প্রবলেম্যাটিক আছে, যে ইনভেস্টমেন্ট ইনসেন্টিভ একদিকে, আরেকদিকে ইনফ্লেশনটা কিন্তু বেশি ক্ষতি করে, বেশি প্রবলেম ক্রিয়েট করে সাধারণ মানুষের জন্য এবং বিশেষ করে দরিদ্র জনগোষ্ঠীর জন্য। সো ইনফ্লেশন কন্ট্রোল ইজ স্টিল দি মানে প্রায়োরিটি আপনার এইম, এবং সেখানে বাংলাদেশ ব্যাংক এখনো ইনফ্লেশন টার্গেটিং করে যাচ্ছে। তবে একটা নতুন পদ্ধতিও বের করছে, যে ইন্টারেস্ট রেট টার্গেটিং একটা নতুন অপশন বের হয়েছে, এবং তারা দেখতে চাচ্ছে যে এই যে পলিসি রেট যেটা আছে এখন, কিন্তু রিয়েল রেট যেটা পলিসি রেটের রিয়েল রেট যেটা রেট মাইনাস ইনফ্লেশন, এটা পজিটিভ এসছে। মানে এখন আগে ছিল নেগেটিভ ছিল, এবং নেগেটিভ থাকাটা ইটস ব্যাড ফর মনিটারি পলিসি। তো এখন এটা পজিটিভ এসছে, আশা করছে যে আরেকটু যদি ইনফ্লেশন নামে তখন পলিসি রেটটাকে কমানো হবে। এই আরো আশা করছে বোধহয় 2-1 মাস পরে। এখন তো 8.5% মতো নেমেছে ইনফ্লেশন, ওঠে যদি 7-এ নেমে যায় তাহলে পলিসি রেট 10 থেকে 9-এ নামতে পারে। স্যার, আপনাকে অনেক ধন্যবাদ। আমাদের সময় শেষ। আপনাকে ধন্যবাদ জানাচ্ছি আমাদেরকে সময় দেওয়ার জন্য। আমি জনাব রেজওয়ান আপনাকে ধন্যবাদ জানাচ্ছি আমাদেরকে সময় দিয়েছেন এর জন্য। ধন্যবাদ আপনাকে। দর্শক, এর সাথে সময় হয়েছে বিরতির, ফিরছি একটু পর, সাথে থাকুন। দর্শক, আবারও স্বাগত জানাচ্ছি বিজনেস আওয়ারে। এবারে জানাবো শেয়ার বাজারের খবর।
ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের উপর ভর করে দীর্ঘদিন পর ভালো অবস্থানে দেশের পুঁজিবাজার। তবে বাজারের এমন ভালো সময়ও ভালো নেই ক্ষুদ্র এবং মাঝারি বিনিয়োগকারীরা। তাদের অভিযোগ, লাভের গুড় ঘরে তুলছেন প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী এবং মার্কেট মেকাররা। বিশ্লেষকরা বলছেন, টেকসই পুঁজিবাজার গড়ে তুলতে আরও সময় লাগবে। ঢাকার পুঁজিবাজারে প্রতিদিনই বাড়ছে লেনদেন, ফুলে ফেপে উঠেছে সূচক। বাজার বিশ্লেষণ করে দেখা যায়, এমন ইতিবাচক ধারার পেছনে মূল ভূমিকা ছিল ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোর শেয়ারের। হিসেব বলছে, গেল সপ্তাহে ডিএসইতে দাম বাড়ার শীর্ষ 10 কোম্পানির 9টিই ছিল ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের দখলে। এর মধ্যে 4 ব্যাংক, 5 আর্থিক প্রতিষ্ঠান ও 1টি বীমা কোম্পানি। একই সময়ে তালিকাভুক্ত 36 ব্যাংকের মধ্যে 30টিরই ধারাবাহিকভাবে দাম বেড়েছে। তবে পুঁজিবাজারের এমন ভালো সময়েও খুব একটা লাভবান হচ্ছেন না ক্ষুদ্র ও মাঝারি বিনিয়োগকারীরা। তাদের অভিযোগ, প্রাতিষ্ঠানিক ও মার্কেট মেকাররাই একচেটিয়া সুফল ভোগ করছে। ব্যাটবিসি, জিপি, স্কোয়ার ফার্ম এই জাতীয় শেয়ারগুলো টেনে আপনি ইন্ডেক্সটা ঠিকই বাড়াচ্ছেন, কিন্তু আমাদের পোর্টফোলিও থেকে কোনো টাকা বাড়তেছে? কমপক্ষে 6 মাস যদি কন্টিনিউ আপ টেনে মার্কেট, তাইলে এই মানুষগুলি বেঁচে যাবে। এখন কিছুটা আমাদের পুঁজি কিছুটা কভার হচ্ছে, এই জন্য আমরা আশাবাদী বাজার আরো ভালো হবে। বাজার বিশ্লেষকরা বলছেন, সরকারের অংশীদারিত্ব আছে এমন বহুজাতিক কোম্পানি পুঁজিবাজারে অন্তর্ভুক্ত হলে সাধারণ বিনিয়োগকারীরা লাভবান হবেন। এছাড়া অনেক কোম্পানির শেয়ার অবমূল্যায়িত রয়েছে, সেখানেও বিনিয়োগের সুযোগ থাকলে বাজারে আস্থা বাড়বে বিনিয়োগকারীদের। তবে তাদের মতে, টেকসই পুঁজিবাজারের জন্য অপেক্ষা করতে হবে আরো অনেকটা সময়। গভর্নমেন্টের স্টেক ইন মাল্টিন্যাশনালস হু হ্যাভ বিন ডুইং ফ্যান্টাস্টিকলি ওয়েল ইন টার্মস অফ প্রফিট মেকিং, গভর্নেন্স, অ্যাকাউন্টেবিলিটি, তাদেরকে লিস্টিং করা হোক। এবং ইন এডিশন যে আরও কয়েকটা কোম্পানি যারা স্টেট ওন এন্টারপ্রাইজ উইচ আর ডুইং ওয়েল, ওদেরকে লিস্টিং করা হোক। এবং গভর্নমেন্টের স্টেট ওন এন্টারপ্রাইজ অলরেডি যেগুলি লিস্টেড আছে, যেমন লাগছে পাওয়ার গ্রিড, ডেস্কো বা এই ধরনের অন্য যে কোম্পানিগুলি আছে, সেখান থেকেও কিছু শেয়ার পাবলিককে আরও বেশি পরিমাণে দেওয়া হোক। 7,000 7,000 উঠে যে নামছে 7,046 দিকে, সেখান থেকে 2-3-400 উঠলে যারা পত্রিকায় লেখে তারা কি করবে, ও অনেক উঠে গেছে, আমরা দৌড়াদৌড়ি করবে না, কোথায় ছিল কোথায় নেমেছে, এইটুকু ট্রানজেকশন দিয়ে বোঝা যাবে না যে বাজার স্টেবল হয়ে গেছে। এদিকে লোকসান এড়াতে বিনিয়োগকারীদের দীর্ঘমেয়াদী পরিকল্পনা ও অর্থনীতির গতি প্রকৃতি বুঝে বিনিয়োগ করার পরামর্শ খাত সংশ্লিষ্টদের। মিনা ফেরদাউস, নিউজ 24, ঢাকা। এবারে শেয়ার বাজারের আপডেট জেনে নিতে চাই ঢাকা স্টক এক্সচেঞ্জের ওয়েবসাইট থেকে। আমরা যে দেখছি যে আসলে ধারাবাহিকভাবে এখনও ঊর্ধ্বমুখী প্রবণতায় আছে। ডিএসসি ইন্ডেক্স 48 পয়েন্ট বেড়েছে, অবস্থান করছে 5,346 পয়েন্টে। ডিএসসি সরিয়া ইন্ডেক্স এবং ডিএস30 অবস্থানও আজকে খুব ভালো অবস্থান দেখছি। এখন পর্যন্ত লেনদেন হয়েছে 533 কোটি টাকার শেয়ারের, এবং অংশগ্রহণকারী যে শেয়ার এবং মিউচুয়াল ফান্ড আছে তার মধ্যে দাম বেড়েছে 262টির, কমেছে 65টি এবং অপরিবর্তিত আছে 69টি কোম্পানির শেয়ারের দর। মুদ্রা বাজার এবং স্বর্ণ এবং রূপার বাজারের দরদাম জানাবো। মুদ্রার বিনিময় মূল্য মার্কিন ডলার 122 টাকা কিনে 123 টাকায় বিক্রি করা হচ্ছে। ইউরোর কেনা দাম 135, বিক্রি 140। পাউন্ড 155 টাকা কিনে 162তে বিক্রি করা হচ্ছে। চীনা ইউয়ানের কেনা দর 15.5, বিক্রয় 17 টাকা 30 পয়সা। সৌদি রিয়াল 30 টাকা কিনে 32 টাকায় বিক্রি করা হচ্ছে। ভারতীয় রুপি 1 টাকা 38 পয়সা কিনে 1 টাকা 45-এ বিক্রি হচ্ছে। সোনার দরদাম যদি জানাই, 22 ক্যারেট স্বর্ণ বাংলাদেশের বাজারে বিক্রি হচ্ছে প্রতি ভরি 1,71,000 টাকার বেশি। 21 ক্যারেটের দাম পড়ছে 1,63,000, প্রায় 1,64,000-এ। 18 ক্যারেটের দাম 1,40,000 এবং সনাতন স্বর্ণ বিক্রি হচ্ছে 1,16,126 টাকা প্রতি ভরি। রূপার দামে খুব একটা পরিবর্তন নাই, 2,811 টাকায় 22 ক্যারেট রূপা প্রতি ভরি বিক্রি হচ্ছে। 21 ক্যারেট 2,683, 18 ক্যারেট দাম পড়ছে 2,298 এবং পুরনো রূপা বিক্রি হচ্ছে 1,726 টাকায়। দর্শকের সাথে বিরতির সময় হয়েছে আরও একটু পর। স্বাগত আরেকবার, দেখছেন বিজনেস আওয়ার। এবারে জনপদের শিল্প ও বাণিজ্যের খবর। বৃষ্টির অভাবে মাঠের পাট কাটতে পারছেন না গাইবান্ধার কৃষক। মৌসুম অনেক আগে শুরু হলেও এ পর্যন্ত জেলার পাট কাটা হয়েছে মাত্র 40 হেক্টর জমির। কৃষি বিভাগ বলছে, করণীয় নিয়ে কৃষকদের পরামর্শ দেওয়া হচ্ছে। সাইফুল ইসলাম প্রিন্সের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। চলতি বছর গাইবান্ধা জেলায় 13,122 হেক্টর জমিতে পাটের আবাদ হয়েছে। আবহাওয়া অনুকূলে থাকায় পাটের ফলনও ভালো হয়েছে, কিন্তু পাট কাটার মৌসুমে পর্যাপ্ত বৃষ্টিপাত না হওয়ায় পাট জাগ দেওয়ার জলাশয় পাওয়া যাচ্ছে না।
কৃষক জানায় জলাশয় না থাকায় পাট কাটতে পারছেন না তারা। অনেকে পাট কাটলেও জাগ দেওয়ার দুশ্চিন্তায়। একদম শুষ্ক আবহাওয়া, বাড়িতে টিকে থাকা যায় না। আর এই পাট এখন কেটে কোথায় নিয়ে যাব? এখন পাট বৃষ্টি নেই, গাছের পাওয়া ছিল, গাছের পাওয়া ছিল, গাছের পাওয়া ছিল, পানি নাই পুকুরে, আমি কোথায় জাগ দেবো? সেটা নিয়ে আমার সমস্যা। তবে বৃষ্টিপাত না থাকায় বিকল্প পদ্ধতিতে পাট জাগ দিতে কৃষককে উদ্বুদ্ধ করছে কৃষি বিভাগ। পানি প্রাপ্তির সাথে সাথে আমাদের পাট কর্তন সম্পন্ন হবে। এর পাশাপাশি আমরা কৃষক পর্যায়ে কৃষকদেরকে রিবন রেটিং পদ্ধতিতে পাট চাষ করা যে পাট রয়েছে এটি আঁশ ছিঁড়িয়ে হাউজের মাধ্যমে পচনের যে প্রক্রিয়া সেটিতে উদ্বুদ্ধ করছি। এবছর গাইবান্ধা জেলায় 14,560 হেক্টর জমিতে পাট চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। এবারে বিশ্ব বাণিজ্যের খবর। যুক্তরাষ্ট্র এবং ভারতের মধ্যে বহুদিন ধরে আলোচনাধীন বাণিজ্য চুক্তি এখনও চূড়ান্ত না হওয়ায় শুল্ক বাড়ানোর হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার তিনি অভিযোগ করেন ভারত এখনও মার্কিন বাজারের প্রতি যথাযথ আচরণ করছে না। আগস্টে চুক্তি না হলে ভারতীয় পণ্যে 25% শুল্ক বসবে। অন্যদিকে ভারত জানিয়েছে কৃষক ও খাদ্য নিরাপত্তার কারণে কিছু সুরক্ষা বজায় রাখা জরুরি। দর্শক, এই ছিল বিজনেস আওয়ারের আজকের আয়োজনে। সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।